আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাস বলছি। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের ১০০ দিন পার হয়ে গেল। ১০০ দিন একটি সরকারের বিচার করার জন্যে একদমই বেশি সময় নয়, কিন্তু একটি সরকার কোন দিকে হাঁটছে তার চরিত্রটা বোঝার জন্য ১০০ দিন একেবারে কম সময়ও নয়, কারণ মর্নিং শোজ দ্য ডে। আর সেই কারণেই আজকের প্রশ্নটা খুব সোজা। শুভেন্দু অধিকারীর সরকার যে প্রথম ১০০ দিনে পাশ করলো না ফেল করলো, কেমন তাদের ফলাফলটা কেমন? বিজেপি অবশ্য নিজেই নিজের উত্তর দিয়ে দিয়েছে। প্রকাশ করা হয়েছে ৪১ পাতার রিপোর্ট কার্ড। শিল্প থেকে স্বাস্থ্য, শিক্ষা থেকে প্রশাসন, নারী ক্ষমতায়ন থেকে সরকারি পরিষেবা, বিভিন্ন ক্ষেত্রে প্রথম ১০০ দিনের কাজ তুলে ধরা হয়েছে সেখানে। এবং এই রিপোর্ট শুধু সাংবাদিক সম্মেলনের টেবিলে পড়ে থাকবে না, বিজেপি চাইছে এটাকে নিয়ে যেতে প্রায় ৪ কোটি ভোটারের কাছে। অর্থাৎ এটা শুধু সরকারের রিপোর্ট কার্ড নয়, আগামী দিনের রাজনৈতিক ক্যাম্পেইন ডকুমেন্টও। কিন্তু ঠিক এখানেই অন্য প্রশ্নটি উঠছে, ৪১ পাতার বইতে যা লেখা আছে, বাস্তব পশ্চিমবঙ্গেও কি ছবিটা ঠিক তেমন? কারণ একই ১০০ দিনের মধ্যে আরেকটি শব্দ বিজেপিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে, এবং এটা গ্রাম থেকে শহর সর্বত্র। আর সেই শব্দটি হলো তোলাবাজি। প্রথমে স্বীকার করতে হবে, কাজ কিন্তু শুরু করেছে এই সরকার, এবং খুব সঠিকভাবেই সঠিক পথেই এগিয়ে চলছে। রাজনৈতিক পছন্দ অপছন্দ সরিয়ে রাখলে একটা কথা মানতেই হবে, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পরে প্রশাসনের রাজনৈতিক ভাষা বদলেছে। বহু বছর পরে নতুন সরকার এসেছে যারা দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা কাজ করতে চাইছে। ফলে রাতারাতি পুরনো প্রশাসনিক সংস্কৃতি বদলে যাবে এমন আশা কেবল মূর্খরাই করে। নতুন সরকার প্রথম ১০০ দিনের রিপোর্টে শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, নিরাপত্তা, পরিষেবা এবং সামাজিক ক্ষমতায়নের মতো ক্ষেত্রকে আলাদা করে তুলে ধরেছে। কিছু সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, কিছু এখনও ওয়ার্ক ইন প্রগ্রেস, অর্থাৎ কাজ চলছে। এটাও গুরুত্বপূর্ণ যে সরকার ১০০ দিন পূর্তিকে বিরাট উৎসবে পরিণত না করে, মানে প্রচারের ঢাক না বাজিয়ে বলেছে প্রথম বছর পূর্ণ হলে মানুষ ফল বিচার করবেন। এই অবস্থানটি রাজনৈতিকভাবে বুদ্ধিমান। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মমতা ব্যানার্জি তার সরকারের ১০০ দিন পূর্তিতে একেবারে বিরাটভাবে বলেছিলেন ১০০ দিনে নাকি তারা ১ বছরের কাজ করে ফেলেছেন। ৬ মাস হওয়ার পরে বলেছিলেন ৫০% প্রতিশ্রুতি পালন করেছেন। আর প্রথম বর্ষপূর্তিতে মমতা ব্যানার্জির সরকার বলেছিল ভোটের আগে মানুষকে দেয়া সব প্রতিশ্রুতি পালন করা হয়ে গেছে, মানে এখন তার আর কিছুই করার কাজ নেই। শুভেন্দু সরকার সেই বাগাড়ম্বর করেনি, কারণ পশ্চিমবঙ্গের সমস্যাগুলো ওই ১০০ দিনে শুধরে দেওয়ার মতো নয়। বেকারত্ব ১০০ দিনের নয়, শিল্পের স্থবিরতা ১০০ দিনের নয়, এটা তো কয়েক দশকের, ১.৫ দশক নয়, কয়েক দশক, ৩৪ আর ১৫, ৪৯ এবং তার আগের থেকেই ধরুন। সরকারি প্রশাসনের দলীয় প্রভাবের অভিযোগ ১০০ দিনের নয়। তোলাবাজি, সিন্ডিকেট, স্থানীয় দাদাগিরির সংস্কৃতি কিচ্ছু ১০০ দিনে জন্মায়নি। আর ১০০ দিনে যখন জন্মায়নি এগুলো, তখন এগুলো ১০০ দিনে উধাও হয়ে যাবে, এ দাবি করা হাস্যকর নয়। কিন্তু এখানেই শুভেন্দু সরকারের প্রথম বড় পরীক্ষা। পুরনো রোগ সারানো তো দূরের কথা,
রোগের জীবাণু যদি শুধু জার্সি বদলে নতুন শাসক দলের ঘরের মধ্যে ঢুকে পড়ে, তাহলে পরিবর্তনটা হলো কোথায়? আর এই প্রসঙ্গে প্রথমেই আসে তোলাবাজির নাম। প্রথম 100 দিনের সবচেয়ে বড় ওয়ার্নিং, একেবারে যাকে বলে রেড সিগন্যাল, এটা হলো এই তোলাবাজি। এই জায়গায় খবরটি উদ্বেগজনক। ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট দিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি সাম্প্রতিক সময়ে তাদের প্রায় 25 জন কর্মীকে সাসপেন্ড করেছে দল থেকে। 300-র বেশি কর্মীকে শোকজ নোটিশ দিয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে এক্সটর্শন, জোর করে তোলা আদায় করা, করাপশন, ঘুষ ইত্যাদি এবং অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটি। অন্য রিপোর্টে আর একটা পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া, তারা তাদের রিপোর্টে জানিয়েছে 25 নয়, সংখ্যাটা 30 জনের বেশি বহিষ্কৃত এবং প্রায় 250 জন সাসপেন্ডেড হয়েছেন তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ ঘিরে। সংখ্যায় সামান্য তারতম্য আছে, কিন্তু রাজনৈতিক বার্তাটা পরিষ্কার। সমস্যাটা কাল্পনিক নয় এবং এটাকে দুভাবে দেখা যায়। বিরোধীরা বলবেন, দেখলেন তো মুখ বদলেছে, পতাকা বদলেছে, কিন্তু সংস্কৃতি সেই একই আছে। আগে তৃণমূলের নামে তোলা উঠতো, এখন বিজেপির নামে উঠছে। আগে বামফ্রন্টের বা সিপিএমের নামে তোলা উঠতো, এখন বিজেপির নামে উঠছে। আগে হ্যাঁ, সিপিএমও তোলা তুলতো, পদ্ধতি আলাদা ছিল। ওই তৃণমূলের মতো ব্লান্ট, মানে বোঁচা অস্ত্র দিয়ে কাটতে যাওয়া নয়। এই অভিযোগকে এক কথায় উড়িয়ে দেওয়া যাবে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, শুধু যে মন্ত্রী আর তাদের সহযোগকারীদের নামে তোলাবাজির অভিযোগ উঠছে তা নয়, স্বয়ং মুখ্যমন্ত্রীর বিশেষ সহকারীদের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ উঠছে। একটা উদাহরণ দেওয়ার লোভ সামলাতে পারছি না এখানে। কলকাতা হোচিমিন সরণির একটি হোটেল মালিক, তিনি একেবারে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে যে অভিযোগ জানিয়েছেন এবং সেখানে তিনি লিখে দিয়েছেন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে তার কাছে তোলা তুলতে এসেছিল, মুখ্যমন্ত্রীর নাম নিয়ে। আমি একটু মানে আপনাদেরকে এটা একটু শুনিয়ে দিই কি লেখা হয়েছে চিঠিটা, একটু আপনাদেরকে দেখিয়ে দিই চিঠিটা। এই হচ্ছে চিঠিটা। এখানে কি লেখা আছে এবার একটু সেটা পড়ি। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে, এখানে আবার পড়ে দিই, যে গুজরালস রেস্টুরেন্টস অ্যান্ড হোটেলস লিমিটেড, তারা ওখানে লিখেছে, চিঠির তারিখ হচ্ছে 12/8/2026, মানে আজকে 8 দিন হয়ে গেল। লিখছে, টু শ্রী শুভেন্দু অধিকারী, অনারেবল সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, নবান্ন, 325 শরৎ চ্যাটার্জি রোড, শিবপুর, হাওড়া, 7,11,102। সাবজেক্ট হচ্ছে ভিজিট টু ইয়োর হোটেল, ভিজিট টু আওয়ার হোটেল অন 31st July 26 by 3 persons claiming to be from the Chief Minister's office for verification of documents. Respected sir, I wish to bring your kind attention that on 31st July 2026 at about 3:50 p.m. বিকাল 3:50 3 persons who identified themselves as Mr. Nitai Kumar Sheel and Mr. Rajesh Singh. আর তৃতীয় জনের নাম বলছি, the third person did not give his name, came to my hotel Golden Park situated at 13 Ho Chi Minh Soroni, Kolkata. এরপরে তিনি লিখছেন, they said they had come from the Chief Minister's office and were carrying a file. তারা চিফ মিনিস্টারের অফিস থেকে আসছেন এবং তাদের হাতে একটা ফাইল ছিল। They insisted that they would speak only to the owner, Mr. Gujral. তারা বলেছিল তারা শুধু মিস্টার গুজরাল, হোটেলের যিনি মালিক, তার সাথে কথা বলবেন। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ নট প্রেজেন্ট অ্যাট দ্য প্রেমিসেস, আমি সেখানে ছিলাম না। ফলে আমার স্টাফরা তাকে বলেন সেটা, এবং তখন তাদের মধ্যে তারা তাদের একটা ফোন নাম্বার একজনের আমাদের সেই স্টাফকে দিয়ে দেয়, যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল 9231434684। তারপরে বলছেন,
they arrived in a car bearing number WB23G 1664, which carried a Government of India sticker and a blue beacon. Photographs of the car, images of the three persons at our reception are attached for your reference. মানে সেই গাড়িটার ছবি এবং যে তিনজন এসেছিল তারা যখন রিসেপশনে কথা বলছিল তাদের ছবি সেখান থেকে এই চিঠির সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন। এবং সেখানটায় কি বলা হচ্ছে, they asked to see our documents and questioned our staff about how the hotel operates after 12 midnight. রাত 12টার পরে কি করে হোটেলটা খোলা থাকে সেইটা নিয়ে তারা সেখানটায় তাদেরকে প্রশ্ন করেন। এবং তারপরে যখন তারা সেখানে ছিলেন না, on that very day 31st July, upon calling Mr. Nitai Kumar Shil, he himself informed that he had also made inquiries about our hotel at the local police station and at the excise department and asked me to meet him in a few days. মানে পুলিশে নাকি তারা সব গেছে, এক্সাইজ ডিপার্টমেন্টে কথা বলেছে এবং এসবগুলো বলার পরে ওই নিতাই শীল যিনি তিনি বলেছেন যে তাদের সঙ্গে কথা বলতে। এবং এর পরে লেখা আছে যে আমরা 3 দিন তার সাথে 2 দিন সেখানে গেছি। কোথায় দেখা করতে বলেছেন, কোথায় বলেছেন, asked me to meet at নিজাম প্যালেস ক্যান্টিন। নিজাম প্যালেসে নিতাই শীল বসেন আমি জানি খুব ভালোভাবে, এবং সেখানকার ক্যান্টিনে তার সঙ্গে দেখা করতে বলেছেন। কবে বলেছে? 11ই আগস্টে সেখানটা দেখা করতে বলেছেন। এবং তিনি 11ই আগস্টে গিয়েছেন, একবার নয় তিনি সেখানে গিয়েছেন কিন্তু দেখা পাননি। এবং তাদেরকে বলা হয়েছে, প্রত্যেকটা ব্যাপারে বলা হয়েছে তিনি 2বার ওখানে গেছেন এবং 2বারের কোনো বাড়ি তিনি সেখানে থাকেননি কথা দিয়েও। এই ঘটনাটা পুরো মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, যিনি চিঠি দিয়েছেন মিস্টার ভূপিন্দর সিং গুজরাল ফর হোটেল গোল্ডেন পার্ক 13 হোচিমিন সরণি কলকাতা 700071। এই যে চিঠিটা একেবারে সব দিক বেঁধে ছেদে দিয়েছেন। যারা এসছিল তোলা তুলতে তাদের ছবি তোলা, যে গাড়িতে করে এসছিল দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্টিকার লাগানো গাড়ি, তাতে আবার নীল আলোর বাতি জ্বালানো। তার মানে এই যে কেসটা, এবং তারা বলেছেন তারা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তারা আসছেন, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে। তো নিতাই শীলের নাম এখানে স্পষ্টভাবে এসেছে। এর চেয়ে স্পষ্টভাবে নির্দিষ্ট কোনো অভিযোগ হয় না। মুখ্যমন্ত্রী কি রাজধর্ম দেখাবেন? এখনও কিন্তু দেখাননি। এই চিঠি পাওয়ার পর তার কিন্তু দেখানো উচিত ছিল, কারণ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যদি তার নাম নিয়ে যদি কেউ তোলা তুলতে যায় এবং সেটা যদি তার যদি কোনো বিচার না হয় তাহলে তো জিনিসটা খুব ভালো নয়। এবার এটা তো বললাম, এবার একটু উল্টো দিকটাও বলি। দেখুন, সরকার বা দল যদি নিজেদের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, যেটা বিজেপি টিএমসির আমলে দেখা যায়নি এবং যেটা ওই বামফ্রন্টের 34 বছরও কিন্তু দেখা যায়নি যে তাদের দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, দেখা হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু বিজেপি তাদের নিজেদের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, সাসপেন্ড করছে, দল থেকে যদিও বহিষ্কার করছে, শোকজ করছে। এগুলো সব কিন্তু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিজেপি যে নতুন পথে চলছে, তাদের হয়তো দুর্বলতা থাকা সত্ত্বেও এটা তো গত 50 বছর এবং বিশেষ করে গত 15 বছরে তো কেউ দেখেনি। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্যে বলেছেন, ডেভিয়েশন সম্পূর্ণ মুছে ফেলা কঠিন হলেও ইনডিসিপ্লিন বরদাস্ত করা হবে না। কেন্দ্রীয় নেতা সুনীল বনসলও এই অভিযোগ নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। সুতরাং আসল বিচারটা অন্য জায়গায়। তোলাবাজি হয়েছে কি হয়নি শুধু ওই প্রশ্নে থেমে গেলে চলবে না। প্রশ্ন হলো, তোলাবাজি করলে কি হয়? শুধু দল থেকে সাসপেন্ড করা হয়, তাতেই কাজ শেষ হয়ে গেল, নাকি পুলিশ এফআইআর করবে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে, আদালতে চার্জশিট যাবে, অবৈধ টাকা উদ্ধার হবে? কবে হবে? এগুলো কি হচ্ছে? শুধু সাসপেন্ড করলেই তো হয় না।
কারণ সরকার পরিবর্তনের প্রকৃত অর্থ হলো আইন সবার জন্য সমান হওয়া। নিজের দলের তোলাবাজকেও শুধু দলীয় শাস্তি দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে সেটা পলিটিক্যাল ড্যামেজ কন্ট্রোল হয়, কিন্তু বিচার হয় না। আর পুলিশ যদি তাদেরকে ধরে আদালতে পাঠায়, সেটাই হচ্ছে সুশাসন, গভর্নেন্স। এই পার্থক্যটা শুভেন্দু অধিকারীকে আগামী কয়েক মাসে কিন্তু প্রমাণ করতে হবে। বিজেপির সবচেয়ে বড় বিপদ টিএমসি বা সিপিএম কালচার কি বিজেপিতে ঢুকছে। এখানে সমস্যাটা আরও গভীর। সিপিএমের দলবল নিয়ে যেমন সব একটা সময়ে যারা 50% কাছাকাছি ভোট পেত, তারা একদিনেই 1% হয়ে গেল, তো এসে গেল, তাহলে লোকগুলো গেল কোথায়? লোকগুলো তো ওই ইয়েতে গিয়ে টিএমসিতে গিয়ে ঢুকেছে। তো পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলের সঙ্গে স্থানীয় ক্ষমতার একটা অর্থনৈতিক ইকোসিস্টেম তৈরি হয়েছিল, এটা অন্ধও দেখতে পাবে। যেমন ঠিকাদারি, সিন্ডিকেট, বালি, পাথর, স্থানীয় ব্যবসা, নির্মাণ, পারমিশন, এলাকার উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ। সরকার বদলালেই এই ইকোসিস্টেম উধাও হয় না, বরং অনেক সময় দেখা যায় ইকোসিস্টেম একই থাকে, শুধু তার রাজনৈতিক প্যাট্রন সে বদলে যায়। আজ তৃণমূলের পতাকা নামিয়ে কাল বিজেপির পতাকা তুলে দিলেই কি একজন স্থানীয় বাহুবলী সাধু হয়ে গেল? অবশ্যই নয়। আর এখানে আরএসএসের সঙ্গে ইলেকটোরাল বিজেপির একটা সাংগঠনিক দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আরএসএস দীর্ঘমেয়াদী ক্যাডার তৈরির কথা নাকি ভাবে, তাই আরএসএসে বিজেপি ছাড়া অন্য রাজনীতির লোকরাও এখন আরএসএসে গিয়ে লাইন দিচ্ছে। কারণ ওই যে শ্রমিক ভট্টাচার্য বলে দিয়েছেন যে এখন অন্তত কয়েক মাস সেখানে তৃণমূল থেকে বিজেপিতে লোক ঢোকা বন্ধ। সুতরাং বিজেপির ব্যাকডোর সেটা কি? আরএসএস। আরএসএসের দরজা দিয়ে ঢুকে পড়ো পাওয়ার সেন্টারে। আরএসএসের প্রভাতী জমায়েত যেগুলো হয়, এখন সেখানে ভিড় সামলাতে বিশেষ স্বেচ্ছাসেবক মোতায়েন করতে হচ্ছে। মোদ্দা কথা হলো, আরএসএস ভাবছে ভবিষ্যতের মুখ চেয়ে আমার দল ভারী করতে, কিন্তু বিজেপি তো একটা নির্বাচনী দল। তারা সুদূর ভবিষ্যতের দিকে তাকায় না, তারা আগামী নির্বাচন কিভাবে জিতবে, লোকের কাছে পারসেপশন যাতে বদলে না যায়, যাতে লোক যাতে না বলে যে বিজেপি ওই তৃণমূলীদের নিচ্ছে, সেটা আরএসএসে গিয়ে তারা লেফট রাইট করতে পারেন, কিন্তু বিজেপিতে ঢুকলে এই প্রশ্নগুলো আসবেই। বিজেপি এই রিস্ক নিতে চাইছেন না। এই মুহূর্তে এমন নির্ভরযোগ্য প্রমাণ আমার হাতে নেই যার ভিত্তিতে বলা যায় যে পশ্চিমবঙ্গে আরএসএস এবং বিজেপির মধ্যে সংঘাত বা ইনস্টিটিউশনাল রাপচার তৈরি হয়ে গেছে। কিন্তু টানাপোড়েনের সম্ভাব্য জায়গা যে আছে এবং টানাপোড়েন যে হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। কারণ পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী সাফল্যের পেছনে আরএসএসের কতটা ভূমিকা আছে এটা নিয়ে বিজেপির মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে। এখানে সাধারণ মানুষের সাথে একেবারে স্পষ্টভাবে জিজ্ঞেস করুন তো, এখানকার আমি নিজে সল্ট লেকে একবার ভোটে দাঁড়িয়েছিলাম, মিউনিসিপ্যালিটির ভোটে। এখানকার যারা আরএসএস কর্মী নেতৃত্বে যারা রয়েছে তারা বলেছিল আমরা কোনো দলীয় রাজনীতির সাথে অংশ নিই না এবং তারা ভোটের কাজ করে না, এবারও করেনি। এবারেই সল্টলেকে জিতেছেন শারদ দত্ত মুখোপাধ্যায়, বিজেপির ক্যান্ডিডেট। তিনি বিজেপির মেম্বারশিপ নিয়েছেন হয়তো ওই ভোটের কয়েকদিন আগে। তিনি ছাত্র জীবনে ছাত্র পরিষদ করতেন যখন ডাক্তার ছিলেন, মানে পড়ছেন ডাক্তারি। তারপরে তিনি আরএসএসে যোগ দিয়েছিলেন। কবে দিয়েছেন আমি ওগুলো জানি না, ওগুলো নিয়ে কথা বলার দরকারও এখানে নেই। কিন্তু তিনি এখানে আবার আরএসএস হওয়ার ফলে তিনি বিজেপির অফিসিয়াল লাইন তাদের সাথে দ্বন্দ্বটা শুরু হয়েছে এবং এই বিষয় নিয়ে আমি ইতিপূর্বে এপিসোড করেছি। সমস্যাটা সেখানেই। নির্বাচনে জিততে গিয়ে বিজেপির দরজা দিয়ে বহু প্রাক্তন তৃণমূল নেতাকর্মী ঢুকেছেন, এটা ঠিক, কিন্তু যেখানে এই পদ্ধতি আবার কাজ করছে না বা বন্ধ আছে, সেখানে আরএসএসের দরজা দিয়ে ক্ষমতায় ভাগ বসানোর কাজ শুরু হয়ে গেছে। আর এই প্রশ্নটি আগামী দিনে আরএসএস বিজেপি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেসার পয়েন্ট হতে পারে। আর এখানে অমিত শাহের সফর
গুরুত্বপূর্ণ, কারণ খবর দিল্লিতে যে পৌঁছচ্ছে না তা তো নয়। শাহের শিলিগুড়ি সফরের প্রধান সরকারি এজেন্ডা হলো সীমান্ত নিরাপত্তা এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের সিকিউরিটি রিভিউ। এসএসবির বিভিন্ন প্রকল্প তার নজরে থাকবে। অতএব তিনি শুধু শুভেন্দু সরকারের রিপোর্ট কার্ড পরীক্ষা করতে কলকাতা বা শিলিগুড়ি আসছেন এটা বলা ঠিক নয়, কিন্তু একই সফরের রাজনৈতিক তাৎপর্যও যে আছে সেটাও অস্বীকার করার জায়গা নেই। 22 আগস্ট শাহ শুভেন্দুর শিলিগুড়ি কর্মসূচির সঙ্গে রাজ্য সরকারের 100 দিনের অ্যাচিভমেন্ট তুলে ধরার পরিকল্পনা রয়েছে। আর এখানেই ঘটনাটা আকর্ষণীয়, কারণ অমিত শাহ শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নন, পশ্চিমবঙ্গে বিজেপির দীর্ঘ রাজনৈতিক উত্থানের অন্যতম প্রধান আর্কিটেক্ট হচ্ছেন তিনি। যে রাজ্যে বিজেপি একসময় প্রান্তিক শক্তি ছিল, সেই রাজ্যে সরকার গঠন করার পরে প্রথম 100 দিনে কি হচ্ছে কি হলো দিল্লি সেটা দেখবে না, এটা ভাবা কঠিন। বিশেষ করে যখন একই সঙ্গে তোলাবাজির অভিযোগে কয়েকশো কর্মীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে হচ্ছে। তাই আমার মতে শাহের সফরকে 3টি স্তরে দেখা উচিত। প্রথমত জাতীয় নিরাপত্তা, শিলিগুড়ি করিডর ভারতের সেন্সিটিভ স্ট্র্যাটেজিক জিওগ্রাফিগুলোর অন্যতম। দ্বিতীয়ত সরকারের পারফরম্যান্স মেসেজিং, 100 দিনের রিপোর্ট কার্ড জনগণের কাছে পৌঁছে দেয়া। তৃতীয়ত পার্টি ডিসিপ্লিন, ক্ষমতায় আসার পর বিজেপি যাতে দ্রুত এই সমস্ত রোগে আক্রান্ত না হয় যার বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় এসেছে। তৃতীয় বিষয়টি অফিসিয়াল এজেন্ডায় লেখা না থাকলেও রাজনৈতিকভাবে সেটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হলো শুভেন্দু সরকারের সবচেয়ে কঠিন পরীক্ষা এখন শুরু। নির্বাচন জেতা আর রাজ্য চালানো এক জিনিস নয়। বিরোধী নেতা হিসেবে শুভেন্দু অধিকারের কাজ ছিল সরকারের ভুল ধরিয়ে দেয়া, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজ সম্পূর্ণ আলাদা। এখন তাকে প্রমাণ করতে হবে নিজের দলের লোক অন্যায় করলে তার পুলিশ তাকেও ধরবে। শিল্প আনার প্রতিশ্রুতি দিলে শুধু মৌ নয়, ফ্যাক্টরি গেট দেখাতে হবে। সরকারি কর্মচারীদের প্রশ্নের উত্তর স্লোগান দিয়ে নয়, ফিসক্যাল অ্যারিথমেটিক দিয়ে উত্তর দিতে হবে। আইন শৃঙ্খলা প্রশ্নে রাজনৈতিক পরিচয় দেখা চলবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের লোক এই দুটি শব্দ প্রশাসন থেকে মুছে ফেলতে হবে, কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির সবচেয়ে বিপজ্জনক শব্দ এটাই, আমাদের লোক। আমাদের লোক হলে 7 খুন মাপ, তাদের লোক হলে অন্যের লোক হলে পুলিশ। এই কালচার যদি না বদলায় তাহলে সরকার বদলানোর ঐতিহাসিক তাৎপর্যটা ধীরে ধীরে ফিকে হয়ে যাবে। তাহলে 100 দিনের রিপোর্ট কার্ডে নম্বর কত? এবার আসি মূল প্রশ্নে, পাস না ফেল? আমার মূল্যায়ন এখনই ফেল বলার কোনো যুক্তি নেই, আবার ডিস্টিংশন দেওয়ারও কোনো কারণ নেই। কারণ হ্যাঁ, যদিও ডিস্টিংক্টলি কাজ করছে, অন্তত গত 5 বছর দশক ধরে রাজ্যের জন্য উন্নতির জন্য যেটা হয়নি শুভেন্দু সরকার 3 মাসে সেটা দেখিয়ে দিয়েছে 100 দিনে। আর সবচেয়ে বড় ব্যর্থতা কি তাহলে? পুরনো ব্যবস্থার সঙ্গে কম্প্রোমাইজ। শুভেন্দু সরকারের পক্ষে ইতিবাচক বেশ কিছু দিক আছে। প্রথম 100 দিনের কাজের হিসাব প্রকাশ করা হচ্ছে 4 কোটি মানুষের কাছে, সেই হিসাব নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। নিজেদের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে ডিসিপ্লিনারি অ্যাকশানও হয়েছে, এগুলো ভালো লক্ষণ। কিন্তু ওয়ার্নিং লাইট, লাল বাতিও জ্বলছে। এত দ্রুত এত সংখ্যক দলীয় কর্মীর বিরুদ্ধে এক্সটর্শন ও করাপশনের অভিযোগ ওটা কোনো স্বস্তির খবর নয়। আর সামনে যত নাম আসছে তার বহুগুণ নাম যে চাপা হয়ে আছে, অধরা হয়ে আছে, সেটা বলতে কোনো রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। এবার 2 কথা বলি, 41 পাতার এই রিপোর্ট কার্ডের রেসপন্স কেমন? সবচেয়ে ব্যালেন্সড সমালোচনা করেছে টেলিগ্রাফ পত্রিকা। এই পত্রিকাটি পুরো 41 পাতার রিপোর্ট কার্ডকে মিথ্যে বলেনি, বরং স্পষ্টভাবে বলেছে সরকারের অধিকাংশ দাবির ভিত্তি আছে, কিন্তু বেছে নেওয়া 5টা দাবিতে বাস্তবের সঙ্গে অমিল সে কথাও বলেছে বা অতিরঞ্জন রয়েছে। যেমন ডিএ, প্রথম হচ্ছে ডিএর বকেয়া মিটেছে, এই দাবিটা সবচেয়ে বড় প্রশ্নের মুখে। রিপোর্ট কার্ডে বলা হয়েছে সরকারি কর্মচারীদের পাওনা মেটানো হয়েছে, 20% পয়েন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছে, 7ম বেতন কমিশনের ব্যবস্থা হয়েছে। টেলিগ্রাফের আপত্তি 2 জায়গায়। প্রথমত 7ম বেতন কমিশন এবং 4% ডিএ বৃদ্ধির ঘোষণা আগের মমতা সরকারই ফেব্রুয়ারির ভোট অন অ্যাকাউন্টে করেছিল। ঘোষণা আগেই হয়েছে। 4% বৃদ্ধি 1 এপ্রিল থেকে
কার্যকর হওয়ার কথা ছিল। শুভেন্দু সরকার তার প্রথম বাজেটে আরও 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে, কিন্তু সেটা দুর্গাপুজোর আগে অক্টোবরে দেওয়ার কথা। অর্থাৎ 100 দিনের মধ্যে কর্মীদের হাতে সেই 20% টাকা পৌঁছে গেছে ডিএর, এমন নয়। আরও গুরুত্বপূর্ণ বিতর্ক হলো 7,700 কোটি টাকা নিয়ে। সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল জানান ওই অর্থ ডিএ বাবদ রিলিজ করা হয়েছে, কিন্তু কর্মচারী সংগঠনগুলোর অভিযোগ টাকা পিএফ অ্যাকাউন্টে জমা হয়েছে এবং সেখানে 2 বছরের লক ইন পিরিয়ড রয়েছে। সুপ্রিম কোর্টও রাজ্যকে প্রশ্ন করেছে লক ইন কেন রাখা হলো। অতএব এই প্রশ্নটি আসতেই পারে, ডিএ দেওয়ার সিদ্ধান্ত অবশ্যই সরকারের ক্রেডিট, ভালো কাজ, কিন্তু যে অর্থ কর্মচারী এখনই ব্যবহার করতে পারছেন না তাকে কি বকেয়া মিটিয়ে দেয়া হয়েছে বলা যায়? 2 নম্বর, গুন্ডা অ্যাক্ট। আইন কার্যকর হয়েছে, কিন্তু আইনটাই কি এখন গুন্ডা অ্যাক্ট বলা হয়েছে যে আইন নাকি কার্যকর হয়েছে, কিন্তু তাই? এটি আরও গুরুতর ফ্যাকচুয়াল ডিসক্রিপেন্সি। 41 পাতার রিপোর্ট কার্ডের দাবি গুন্ডা অ্যাক্ট পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে, কিন্তু আমরা জানি 6 আগস্ট কলকাতা হাইকোর্টে রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এটা বিধানসভায় পাশ হয়েছে এবং রাজ্যপালের সম্মতির পরে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির সম্মতি তখনও আসেনি। অর্থাৎ বিল পাশ হয়েছে, কিন্তু ফ্যাক্ট চেকের সময় আদালতে দেওয়া সরকারি অবস্থান অনুযায়ী এখনও পূর্ণাঙ্গ কার্যকর হয়ে ওঠেনি আইনটা। এখানে প্রশ্ন খুব শক্তিশালী, রাষ্ট্রপতির অ্যাসেন্টই যদি না এসে থাকে তাহলে রিপোর্ট কার্ডে গুন্ডা অ্যাক্ট এনফোর্সড লেখা হলো কিভাবে? এটা রাজনৈতিক মতামতের প্রশ্ন নয়, আইনের স্ট্যাটাসের প্রশ্ন। এরপর আসুন, তোলাবাজি বন্ধের হেল্পলাইন আছে, কিন্তু তোলাবাজি কি বন্ধ হয়েছে? এই জায়গায় সরকারের উদ্যোগটিকে সবাই স্বীকার করবে। 28শে জুলাই শুভেন্দু অধিকারী ঘুষ, তোলাবাজি, কাটমানি, ইললিগাল টোল কালেকশন, ড্রাগস এবং বুটলেগিং এর অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি ব্যবস্থা চালু করেন, কিন্তু দেখা যাচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি অন্য কথা বলছে। বালিগঞ্জের এক স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে গুপ্তা ব্রাদার্সের ম্যানেজার ও কর্মীকে মারধরের অভিযোগ। আবার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন ছিটকালিকাপুরের এক বিজেপি বুথ প্রেসিডেন্টকে 14 আগস্ট এক ফ্যাক্টরি ওয়ার্কারকে অপহরণ, মারধর ও টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়। এমনকি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নিজেই জানিয়েছিলেন তার নাম ও ছবি ব্যবহার করে এক্সটর্শন কল করার খবর তার কাছে এসেছে। পরে অভিযুক্ত ধরা পড়ে। আর মুখ্যমন্ত্রীর নাম করে গিয়েও যে এক্সটর্শন করার চেষ্টা হয়েছে তার কথা তো আগেই বলেছি। সুতরাং আসলে সরকার তোলাবাজি বন্ধ করার চেষ্টা করছে, সেটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু ফল এখনও পরিষ্কার দেখা যাচ্ছে না। আর এখান থেকেই বড় প্রশ্ন, তৃণমূলের তোলাবাজি সংস্কৃতি শেষ হচ্ছে নাকি তোলাবাজদের এক অংশ শুধু পতাকা বদলাচ্ছে এবং আগের মতোই চালিয়ে যাচ্ছে তাদের তোলাবাজি? অন্নপূর্ণা যোজনা নিয়েও 2 কথা বলতে হয়। 3,000 টাকা পেয়েছেন 1.1 কোটি 30 লক্ষ মহিলা। সংখ্যার পেছনে কিন্তু বাদ পড়ার গল্পটা বিরাট। সরকারের দাবি আগস্ট পর্যন্ত 1 কোটি 30 লাখ মহিলার অ্যাকাউন্টে 3,000 জমা হয়েছে। আর এটা বলা হয়নি যে অনেককে টাকা দেওয়া হয়নি। প্রশ্ন তুলেছে কারা পাচ্ছেন এবং কারা বাদ পড়েছেন তা নিয়ে। নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল মহিলাদের 3,000 টাকা দেয়া এবং লক্ষ্মীর ভাণ্ডারের যারা বেনিফিশিয়ারি তাদের ধরে রাখা। কিন্তু ক্ষমতায় এসে নতুন আবেদনকারীদের জন্য 12 পাতার ফর্ম এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আনা হলো। বাড়ির ঘরের সংখ্যা, জমির পরিমাণ, মাসিক আয়, এইসব শর্ত থাকলো। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর ব্যাখ্যা ছিল অন্নপূর্ণা ভালনারেবল সেকশনসের জন্যে টার্গেটেড স্কিম, এটা সবার জন্য নয়। লক্ষ্মীর ভাণ্ডারের মতো ইউনিভার্সাল ওয়েলফেয়ার স্কিম নয়। লক্ষ্মীর ভাণ্ডারে ছিল প্রায় 2.21 কোটি, 2 কোটি 21 লক্ষ বেনিফিশিয়ারি ছিল, তার মধ্যে 30 লক্ষ ইনএলিজিবল হিসেবে চিহ্নিত হয়েছে। কয়েকটি জেলায় বহু মহিলার টাকা বন্ধ হওয়ার অভিযোগ এসেছে। অর্থাৎ প্রশ্নটা
নির্বাচনী প্রতিশ্রুতির বেনিফিশিয়ারি বেস এবং ক্ষমতায় আসার পরে তৈরি এলিজিবিলিটি বেস, এই দুটো কিন্তু এক জিনিস নয়। এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ। তবে সবথেকে উল্লেখযোগ্য এই সরকারের ক্রেডিট যেটা, সেটা হচ্ছে বিএসএফকে জমি দেয়া। এটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য। রিপোর্ট কার্ডে বলা হয়েছে ফেন্সিংয়ের জন্য বিএসএফকে 767 একরের বেশি জমি দেওয়া হয়েছে। আর তারপরে বিএসএফের ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্যেও, অফিস কাছারি ইত্যাদি তৈরির জন্য 362 একর জমি দেওয়া হয়েছে। আমরা যাচাই করে দেখেছি, শুভেন্দু সরকার আসলে ফেন্সিংয়ের জন্যেই 1024.75 একর জমি দিয়েছেন, যা প্রায় 172.6 কিলোমিটার। অর্থাৎ রিপোর্ট কার্ডের দাবি দুর্বল নয়, কিন্তু বাস্তবে কিন্তু যতটা জমি দেওয়া হয়েছে বলেছে, তার থেকেও বেশি জমি দেওয়া হয়েছে। তার মানে রিপোর্ট কার্ডে এখানে কম করে দেখানো হয়েছে, এটা পরিষ্কার মানতে হবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশের প্রায় 2217 কিলোমিটার সীমান্তের 1600 কিলোমিটার ফেন্সড হয়ে গেছে। অবশিষ্ট অংশের জন্য জমি অধিগ্রহণ দীর্ঘদিনের সমস্যা, আর এইটাই এই সরকার এসে খুব ভালোভাবেই এইটা করেছে। তাহলে এবার শেষ কথা কি, রিপোর্ট কার্ডে এই সরকার ফেল নয়, কিন্তু নিজের নম্বর নিজেই একটু বেশি দিয়ে ফেলেছে, আবার কোনো কোনো জায়গায় কম করেও বলে ফেলেছে। পত্রিকাটি নিজেই, টেলিগ্রাফ নিজেই শুরুতে বলেছে বেশিরভাগ দাবি মিলে যাচ্ছে এবং 100 দিন একটি জটিল রাজ্যের নতুন সরকারকে চূড়ান্ত বিচার করার জন্য খুবই অল্প সময়। পাশাপাশি শিল্পে 54,200 কোটি টাকার প্রপোজড ইনভেস্টমেন্ট, যেসব এবং দুর্গাপুর কেমিক্যালস পুনরুজ্জীবনের উদ্যোগ, স্কুলের বেসিক অ্যামিনিটিজের জন্য 296.64 কোটি অনুমোদন, এত টাকা অনুমোদন এবং অভিযোগ নিষ্পত্তির পোর্টালের মতো পদক্ষেপ, এগুলো নিশ্চিত খুব ভালো জিনিস। তাই বলা যায় 41 পাতার রিপোর্ট কার্ড ছিঁড়ে ফেলার মতো নয়, কিন্তু লাল কলম হাতে নিয়ে বসলে কয়েকটি পাতায় প্রশ্নচিহ্ন দেয়াই যায়। ডিএতে পেড আর প্রমিসডের ফারাক, গুন্ডা অ্যাক্টে বিল আর লয়ের ফারাক, অন্নপূর্ণায় প্রমিস আর এলিজিবিলিটির ফারাক, আর তোলাবাজিতে হেল্পলাইন আর গ্রাউন্ড রিয়ালিটির ফারাক, এটা কিন্তু দেখা যাচ্ছে। তবে সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার ক্ষেত্রে সরকারকে খুব বড় নম্বর দিতেই হবে। আপাতত এখানেই রাখছি। আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের এই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এখানেই রাখছি, ধন্যবাদ।